সকল দর্শক বন্ধুদের আমার নমস্কার। আর আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এটা সব সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এখন একটা অন্যরকম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আজকের টপিকের নাম হলো কারেজ, কনভিকশন উইথ অল দি প্র্যাকটিক্যালিটি। আজকের টপিকে আসার আগে আমরা ম্যানকাইন্ডের ইতিহাস নিয়ে কিছু কথা বলবো। ম্যানকাইন্ড কি করে স্টার্ট হলো? ম্যানকাইন্ডকে সবসময় বলা হয়েছে বটম আপ অ্যাপ্রোচ কোম্পানি। এই বটম আপ অ্যাপ্রোচ কোম্পানির মানেটা হলো, যখন আপনার কাছে কিচ্ছু থাকে না, রিসোর্সেস থাকে না, টাকা থাকে না, ফেম থাকে না, আপনার কাছে কোনো কিছুর অভিজ্ঞতাও থাকে না, তখন আপনি বেসিক্যালি চান যে এমন একটা কিছু করতে যেটা একটু হলেও আলাদা হবে। আপনি আলাদা করে যাই করুন না কেন, সেটা ভালো লাগবে। কোন আলাদা জিনিসগুলো আমাদের গ্রহণ করা উচিত? আমরা দাম কম রাখলাম, কম্বিনেশনস নিয়ে এসেছি, কিন্তু সব থেকে বড়টা হলো বটম আপ অ্যাপ্রোচ। ছোট শেয়ার থেকে বড় শেয়ারে গেলে 1 নম্বর। 2 নম্বর, লোকেরা এটা কখনোই ভাবে না বটম আপ অ্যাপ্রোচের মানে সঙ্গে কি ছিল। এটা খুব ফোকাসড একটা অ্যাপ্রোচ ছিল। এর মানে হলো যে প্রথমে আমরা ওয়েস্টার্ন ইউপিকে লঞ্চ করলাম, তারপরে সেন্ট্রাল ইউপি লঞ্চ করলাম, তারপরে ইস্টার্ন ইউপি লঞ্চ করলাম, তারপর হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, আর ধীরে ধীরে আমরা বড় হলাম। প্রতিবেশী রাজ্যগুলোতে লঞ্চ করে গেছি, আর তার সাথে এটাও চেষ্টা করেছি যে আমাদের নিজেদের লোকেরা যারা কিনা কিছুটা অভিজ্ঞ, মেডিকেল র্যাপস হয়েছে বা ফার্স্ট এন্ড হয়েছে, তাদেরও প্রমোশন দিয়ে দেওয়া হবে এর সাথে সাথে। এটা প্রথমে করতে হবে। অনেক জায়গাতে এরকম আছে যে আজকেও যদি আপনারা 28 ডিভিশনস দেখেন ম্যানকাইন্ডের, তাহলে কিছু স্টেটে কিছু ডিভিশনস আজও লঞ্চ হয়নি। তাহলে যদি দেখা যায় যে যখন ম্যানকাইন্ড লঞ্চ হয়েছিল, এমনকি 4-5 বছর পরেও আমরা কিন্তু অল ইন্ডিয়া বেস কোম্পানি হতে পারিনি। কিন্তু 4-5 বছর পরে আমার মনে হলো যে আমাদের অনেক লোকজন ম্যাচিওর হয়েছে, আর তাদের একটা সুযোগের প্রয়োজন। আর আমরাও লোকেদের কথা দিয়েছিলাম যে আমরা আমাদের মেডিকেল র্যাপস প্রমোট করব, আমরা তাদের ফিউচার ম্যানেজার করব। তাই আমরা ডিসকভারি ডিভিশন লঞ্চ করলাম। অনেক রাজ্যে সেই সময় ম্যানকাইন্ড লঞ্চ হয়নি, তাও আমরা ডিসকভারি লঞ্চ করলাম। অফিস জার্নির মধ্যে আরও 4 বছর লাগলে ম্যানকাইন্ড তো লঞ্চ হয়ে গিয়েছিল, কিন্তু ডিসকভারি এখনো লঞ্চ গোটা ইন্ডিয়াতে হয়নি। তাই আমরা লাইফস্টারকে লঞ্চ করেছি, আর ফিউচারকেও লঞ্চ করেছি, আর এর সাথে আরও অনেক কিছু করেছি। একটার পর একটা আমরা এই ব্যাপারটা দেখে আমরা লঞ্চ করিনি যে প্রথম ডিভিশনটা আমাদের পুরো ইন্ডিয়াতে এসে যাক, তারপর আমরা অন্য ডিভিশনটা লঞ্চ করব। আমরা এই ব্যাপারটা দেখে করেছি। আমরা সবসময় জনতার কথা ভাবি যে আমাদের লোকেরা ম্যাচিওর হয়েছে, তাদের সুযোগ পাওয়া উচিত, আমরা তাদের প্রমোট করেছি। ম্যানকাইন্ড হলো এইরকমই একটা অর্গানাইজেশন যে সবসময় মানুষের কথা ভাবে। আমরা শুধুমাত্র নিজেদের লোকজনকেই প্রমোট করেছি। এটা বেসিক্যালি একটা থট ছিল যা সবাই জানে, কিন্তু লোকেরা আরও একটা থট জানে না। আসলে যে ব্যাপারে আমি চাইছিলাম তোমাদের একটু মনে করিয়ে দিতে, যখন তোমরা কোনো কোম্পানি স্টার্ট করো আর তোমাদের কাছে কোনো রিসোর্স থাকে না, সবকিছু তোমরা নিজেরাই করো অ্যাজ এ ফাউন্ডার, আর সেটা মার্কেটিংয়ের হোক বা সেলসের মিটিং হোক বা সেটা ট্রেনিং হোক, সবকিছু তুমি নিজেই করো। কিন্তু ধীরে ধীরে এটা আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি হতে শুরু করে, যে ট্রেনিংয়ের জন্য ডিপার্টমেন্ট হওয়া উচিত, মার্কেটিংয়ের জন্য ডিপার্টমেন্ট হওয়া উচিত, সেলস তো ছিলই, তারপর ফ্যাক্টরিজ হলো, তারপর ফ্যাক্টরি হয়েও গেল, তারপর কিউসি হয়, কিউএ হয়, মেডিকেল অ্যাফেয়ারও হয়, কমপ্লায়েন্সও হয়, R&Dও হয়, এইরকম আরও অনেক কিছু হয়। নতুন পার্টসের জন্য একটা ডিপার্টমেন্ট আছে যাদের কাজই হলো নতুন পার্টস সার্চ করা, ঠিক আছে? সিএমইস কাকে বলে, অ্যাড বোল্টস কাকে বলে, আমরা শুধু ধীরে ধীরে শেখার চেষ্টা করছি পুরোটা। এর ইম্প্যাক্ট কি হয়, কি করে ইনফ্লুয়েন্স করা যেতে পারে। আমরা এইরকমই একটা অর্গানাইজেশন, যা শিখলাম তাই কাজে লাগালাম, আর সেই সময়ই কাজে লাগালাম। আমাদের এক্সিকিউশনটা কিন্তু ওই রকমই দ্রুত। আমাদের স্বপ্ন ছিল একদম নাম্বার 1-এ পৌঁছানোর, আমাদের স্বপ্ন ছিল ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি হওয়া। কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না যে ওই জার্নিটাকে কিভাবে নেওয়া উচিত। যা দেখলাম, যা শিখলাম, সেটাই করে ফেললাম। বেশিরভাগ জিনিসই আমরা শিখেছি এবং এক্সিকিউট করেছি। যদি তোমরা অন্যদিকে টপ ডাউন অ্যাপ্রোচকে দেখো, ওতে কি হয় যে কেউ একজন আসে যে খুবই এক্সপিরিয়েন্সড, এমন কেউ একজন আসে যে কোম্পানিটাকে স্টার্ট করে, আর সে সবকিছুই প্রথম থেকে ডিসাইড করে রাখে। এটা মেডিকেল, এটা ট্রেনিং, এখানে লোক আসবে, এখানে HR বসবে, এটা মার্কেটিং হবে, এটা সেলস হবে, এটা তাদের হেডস হবে, আর এইভাবেই এই ডিভিশনটা গোটা ভারতবর্ষে লঞ্চ হবে। এটা শুধু কার্ডিওলজি থাকবে, এখানে শুধু ডায়াবেটোলজি থাকবে, এখানে ডার্মা থাকবে। এইভাবেই এই ব্যাপারগুলো লঞ্চ হবে, ডিভিশন লঞ্চ হয়।
কিন্তু আমাদের অ্যাপ্রোচ তো বটম আপ নিয়ে। আর বটম আপ অ্যাপ্রোচের অনেকগুলো ভালো দিকও থাকে, যে তুমি হয়তো খুব হাম্বল, তুমি খুব গ্রাউন্ডেড, তুমি খুব মানুষের সঙ্গে থাকো, তুমি মানুষের কথা শোনো। বেশিরভাগ জিনিসই যেগুলো হয় সেগুলো সম্পর্কে শুধুমাত্র তুমি ইনফরমেশন পাবে শুধুমাত্র ফিল্ড থেকে। কিন্তু এর কিছু সাইড এফেক্টস আছে, কিছু খারাপ দিকও আছে। তুমি জানোই না যে গোটা পৃথিবী কি করে বদলে যাচ্ছে, এমনকি তোমার অন্য কোম্পানির অভিজ্ঞতাও নেই। এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। যেরকম আমরা প্রথমে ভাবতাম যে যিনি ম্যানকাইন্ড করছেন তিনি নিশ্চয়ই বেস্ট করছেন, ম্যানকাইন্ডের থেকে ভালো তো কিছু হতেই পারে না, এরকমটা হয় না। অনেক কোম্পানিজ আলাদা আলাদা এরিয়াতে অনেক কিছু করেছে, আর আমরা তাদের কাছ থেকে কিছুই শিখতে পারিনি 2018-19-এও। আর এর পরবর্তী সময়ে যখন আমরা আমাদের ম্যানকাইন্ড স্পেশালিটিজকে লঞ্চ করলাম মুম্বাইয়ের অফিস থেকে, বাইরে থেকে অনেক লোক এসেছিল, আলাদা ডিপার্টমেন্টসও ওখানে তৈরি হলো, ডিফারেন্ট ডিভিশনসও লঞ্চ হলো। আমরা টপ ডাউন অ্যাপ্রোচ করলাম আর আমরা ভীষণ সফল হলাম। ওই ডিভিশনসগুলো দেখো, তারা 25% অফ গ্রোথে এই মুহূর্তে গ্রো করছে। আমি এটা বলছি না যে যখন তাদের বেস বড় হয়ে যাবে 25 থেকে 30%-এ চলে যাবে, বাট দে আর গ্রোয়িং ভেরি গুড। সবই ভীষণ ভালো সিস্টেমেটিক। আমি এরকমও বলছি না যে তাদের ভিতরে কোনো খামতি নেই, নিশ্চয়ই আছে, অবশ্যই আছে, আর আমি জানি কি খামতি আছে। একটা ডিফারেন্ট প্লেসে অনেক ভুল জিনিসও কখনো কখনো ঘটে থাকে। কিছুই পারফেক্ট নয় এই পৃথিবীতে, কিন্তু আমরা কি এটা করতে পারি না? এক ধরনের ইউনিক, এক ধরনের ফর্মুলা, ইউনিক কাইন্ড অফ আ প্রোগ্রাম ইন হুইচ বোথ টপ ডাউন অ্যান্ড বটম অ্যাপ্রোচ ক্যান মার্জ, যাতে আমরা একটা আলাদা ধরনের অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারি, অর্গানাইজেশন ম্যানকাইন্ড। আমরা এখন সেই জার্নির মধ্যে আছি। সাইড এফেক্টসগুলো আর যদি বটম অ্যাপ্রোচের খারাপ দিকগুলোর কথা বলা হয়, সেগুলো হলো ডিভিশনস। এরা কখনো একে অপরের সাথে কথা বলে না। যদি আমি বলি যে 15-20টা ডিভিশনস আছে, 28টা ডিভিশনস আছে, এরা কখনোই একে অপরের সাথে কথা বলে না। সমস্যাটা হলো কথা বলে না। এটা হলো এই কেসের সব থেকে বড় প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেমটা হলো কিছু ডিভিশনসের ভেতরে সেখানে ভীষণ ভালো কিছু অ্যাক্টিভিটিস থাকে, ভীষণই ভালো। সেকেন্ড ডিভিশনের ভেতরে কিছু খুব ভালো অ্যাক্টিভিটিস আছে, কিন্তু এটা কখনো হয়নি ওর ভেতরে যে ওরা একে অপরের সাথে দেখা করেছে, তারপর বন্ধুত্ব করলো, একজোট হয়ে একে অপরকে সাহায্য করলো। উদাহরণ হিসেবে কিছু স্টকার্স, কার্ডিওলজিস্ট খুব ক্লোজ কিছু কিছু ম্যানকাইন্ডসে, তাহলে ওরা কি ডিসকভারি লোকেদের ডেকে ওদেরকে হেল্প করেছে? ডিসকভারিতে এরকম অনেকেই আছেন, তারা কি ওরা ম্যানকাইন্ডের লোকেদের বা যারা জিজ্ঞেস করছে তাদেরকে ডেকে ওদের হেল্প করেছে? এরকম কিছুই হয়। মানে বলতে চাইছি, সব ভালো প্র্যাকটিসগুলো, ডিফারেন্ট প্র্যাকটিসগুলো ওয়ার্ক ইন সাইলোস, আলাদা আলাদা ডিভিশনস আলাদা আলাদা অ্যাক্টিভিটিস করছে, কিন্তু একটা সেন্ট্রাল পলিসি হিসেবে, একটা সেন্ট্রাল অর্গানাইজেশন হিসেবে ওই পলিসিটা যে সব ডিভিশনকেই করতে হবে এরকম কোনো প্রোগ্রাম ছিল না। এটা ছিল সবথেকে বড় সমস্যার মধ্যে একটা। আর দ্বিতীয় সমস্যাটা হলো নিজেদের মধ্যে, উদাহরণ হিসেবে যদি একই প্রোডাক্ট দুটো ডিভিশনসকে দেওয়া হয়, ওই প্রোডাক্টের জন্য এই দুটো ডিভিশনস ওরা নিজেদের মধ্যে একে অপরকেই অ্যাটাক করেছিল, কম্পিটিশন ছিল। ওটা ছিল ভুল, বলা হলো ভুলটা হেড অফিস থেকেই হয়েছিল, কারণ হেড অফিসও ওই রকমই কিছু ভাবত। এটা হলো আরও একটা অনেক বড় সমস্যা যেটা দেখা গিয়েছিল ওর মধ্যে, দেখেছিলাম ওর মধ্যে, যেগুলোকে আমরা ঠিক করতে চেয়েছিলাম। এই সব সমস্যাগুলোকে দেখে এখন আসলে আমরা একটা জার্নিতে আছি কিছু একটা ক্রিয়েট করার, যেটা হলো সেন্ট্রালাইজড, যে যতগুলো ভালো জিনিস আছে টপ ডাউন হতে হবে। বেসিক এক্সাম্পল আমি দিচ্ছি, আরও একটা এক্সাম্পল। কোনো একটা এরিয়ার ভেতরে একটা ডিভিশন আছে যারা একটা কনফারেন্স করেছে একজন পার্টিকুলার পেডিয়াট্রিক ডাক্তারের, আর তার 15 দিন বাদে ওই এরিয়াতে, ওই শহরে, ওই অফিসের দ্বারা অন্য ডিভিশন করেছে। এখন একবার ভাবো তোমার গ্রাহক কেমন রেসপন্ড করবে? এই কোম্পানিজগুলো কি করে এই কাজগুলো করে? একে অপরের ব্যাপারটা জানি না। যদি ওরা দুজন মিলে করত, একসাথে করত, তাহলে ওরা দুজনেই অনেক বেশি বেনিফিট পেতে পারত। কিছু জায়গায় এরকমও সমস্যা হয়েছে, তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওর একটা স্ট্রেংথ একটা ডিভিশনের কাছে আছে, আর একটা স্ট্রেংথ অন্য একটা ডিভিশনের কাছে আছে। আর যখন সে ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে বলে তোমার বড় স্ট্রেংথটা কোথায়, তখন সে বলে যে নেই। এই ধরনের, আসলে আমি বলতে চাইছি, এই যে কম্পিটিশন, এই যে নেগেটিভ কম্পিটিশনস আছে, এটা থেকে আমরা চেষ্টা করছি ধীরে ধীরে সরে আসার। আরও একটা বড় সমস্যা ছিল পুরনো ফর্মুলার, পুরনো পদ্ধতির, যার ভেতরে ম্যানকাইন্ডের লোক বলে যে স্যার আমি ম্যানকাইন্ড দিয়েই প্রমোটেড হতে চাই।
ডিসকভারিতে যাব না, নতুন ডিভিশনে যাব না, অন্য স্টেটে যাব না, অন্য কোনো এরিয়াতে যাব না। অন দিজ লাইন্স থিংস হোয়াট হ্যাপেন, একটা কোম্পানিতে বেসিক্যালি সব থেকে ভালো যে প্র্যাকটিস হয় অফ 28 ডিভিশনস, তার একটা সেন্টারে, একটা অফিসে, আর ওই হেড অফিসে এনে ওই পলিসিগুলোকে পার্কুলেট ডাউন করে আর মেক শিওর ওই প্র্যাকটিসগুলো আমরা অ্যাপ্লাই করেছি, এক্সিকিউট করেছি এই সবকটা 28 ডিভিশনসে। যেগুলো শেখার এইটা হলো সেগুলোই যেগুলো ভবিষ্যতে হবে। তাই যতটা আমরা শিখেছি, যত ভালো কিছু শিখেছি, এইগুলো আমাদের আনার কথা ছিল হেড অফিসে অ্যান্ড মেক শিওর এটা পুরোটাই ডিভিশনসগুলো ইউনিভার্সাল পলিসিসকে ফলো করে। আর সেটা ইনসেন্টিভেরই হোক না কেন, সেটা মার্কেটিংয়ের হতে পারে, বা সেটা আমাদের যে কোনো অ্যাড বোর্ডে ডাক্তারদের আনতে হবে বা অন্য কিছুর জন্য, সব কিছুর জন্য দ্যাট হ্যাজ বিন এক্স্যাক্টলি নাও। আর গত প্রায় 15-16 মাসের মধ্যে, 18 মাসের মধ্যে আমরা ম্যানকাইন্ডে অনেক পরিবর্তন এনেছি। যেগুলো ভুল প্র্যাকটিস ছিল সেগুলো শেষ করেছি, যারা ওই ইনএফিশিয়েন্ট ছিল তাদেরকে বলা হয়েছে, অনেক মানুষ, অনেক কর্মচারীকে রিপ্লেস করা হয়েছে। এই মানসিকতা থেকে প্রথমে ভাবা হয়েছিল ওরা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু হয়নি, তাই ওদেরকেই চেঞ্জ করে দিয়েছি, এরকম করা হয়েছে। আর এখন অনেক লিডার্সকে বিভিন্ন কোম্পানি থেকে আমরা হেড অফিসে নিয়ে এসেছি। আরও একটা উদাহরণ আমি তোমাদের দিচ্ছি যেটা আমরা এখানে প্রয়োগ করেছি। আর আমি যখন মেডিকেল র্যাপে ছিলাম তখন আমার বন্ধু বলেছিল যে আমাদের একটা কোম্পানি আছে, আমি নাম নিতে চাই না, ওই কোম্পানিতে সাউথ থেকে একজন হেড এসেছে। ও আমাকে বলল যে এখন দেখবে সব সাউথের লোকজনেরা এই কোম্পানিতে চলে আসবে, সে প্রেসিডেন্ট হোক, মার্কেটিং হোক, সব ওরাই হবে। আর সেরকমটাই হলো। আর এক ধরনের ওই ইমেজ ক্রিয়েট হলো যে এখান থেকে শুধু সাউথের লোকেদেরই এগিয়ে যাওয়ার সুযোগ হবে। এই কথাটা আমার মাথায় সব সময় থাকে। আর ঠিক এই কারণেই ম্যানকাইন্ডের হেড অফিসে আমরা ডিসাইড করেছি যে আমরা ম্যানকাইন্ডে এমনই একটা কসমো কাইন্ড অফ আ কোম্পানি গড়ে তোলার চেষ্টা করব, এমন একটা কোম্পানি যেটাকে রিপ্রেজেন্ট করবে সমস্ত শহর থেকে। তো আমাদের কাছে যদি এক সময় নর্থ থেকে অনেক মানুষ ছিলেন, এখন ইস্ট থেকে অনেকেই এসে গেছেন, মহারাষ্ট্র ওয়েস্ট থেকেও আমাদের কাছে অনেক লোক আছেন। এখন আমরা নেক্সট লেভেলে কি করছি, সাউথ থেকে সেটা তামিলনাড়ু হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে, বা ওটা কর্ণাটক হতে পারে, ওখানকার যে বেঞ্চ স্ট্রেংথ আছে হেড অফিসে স্ট্রঙ্গার। একটা কোম্পানি থেকে সবাইকে নেওয়া হচ্ছে না। সানফার্মা থেকে আমরা অনেককেই পেয়েছি, অ্যালকাম থেকে, সিপলা থেকে, অ্যাবার্ট থেকে, আর বিভিন্ন যেরকম ইন্টাস, এরকম আরও অনেক কোম্পানিজ থেকে আমরা নিয়েছি। এটা এরকম নয় যে একই কোম্পানির লোক সব জায়গাতে যাবে। এটা খুবই ক্লিয়ার আর গুরুত্বপূর্ণ একটা মেসেজ বহির্বিশ্বের জন্য আর তার সঙ্গে ম্যানকাইন্ডের জন্য। যেরকম আমি তোমাদের সাথে কথা বলছি, যতজন এখানে বসে আছে সবাই তো শুনছে না। আর এই কথাটা শুধু এই ভিডিওতেই বলছি না, প্রত্যেকটা দিন আমি এই কথাটা বলি। প্রত্যেক দিন বলি আমি অনেক সাউথ ইন্ডিয়ানদের চাই হেড অফিস লেভেলে ডিফারেন্ট ডিভিশনসকে লিড করার জন্য, যাতে সাউথ ইন্ডিয়ানদের যাতে একটা ফ্লেভার থাকে আমাদের। এখন টপ টাউন অ্যাপ্রোচের উপরে কাজ করছি আমাদের মনের একদম গভীরে রাখার জন্য, যাতে আমরা সবসময় যেন গ্রাউন্ডেড থাকতে পারি আর প্র্যাকটিক্যালও। যে কোনো অবস্থাতেই আমরা যে জিনিসগুলো শিখেছি সেগুলো কখনোই ভুলব না, এটা আমরা ডিসাইড করেছি। আরও দুটো ব্যাপারে আমি কথা বলতে চাই। অনেকবার আমরা পড়ি, মুখস্থ করি, থিওরির মধ্যেই থেকে যাই আর প্র্যাকটিক্যাল হই না। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমার নিজের রোজগার সম্পর্কে। আমরা এই সবেমাত্র একটা ফ্যান্টাস্টিক ইনসেন্টিভ ইন্ট্রোডিউস করেছি, যার মধ্যে এনফিল্ড মোটর বাইক আছে, তার মধ্যে সুইজারল্যান্ড ট্রিপ আছে, তাতে ফরেন ট্রিপস আছে, আরও এক্সট্রা ইনসেন্টিভস আছে। সব কিছু করা হয়েছে টু মেক শিওর দ্য ইনসেন্টিভ ইজ গ্রেট। দারুণ হয়েছে ইনসেন্টিভটা, ভালো করে দেখলে বুঝবে যে এর আগে এরকম কোনো কোম্পানি করেনি। এখন জোর লাগিয়ে বলে কনটেক্সট বানিয়ে লোককে মুখস্থ করিয়েছে, আর ওদেরকে জিজ্ঞাসা করা হলে ওরা সব বলেই দেয়, কিন্তু ওটা তো থিওরি। যদি আমি তোমাদের জিজ্ঞেস করি যে তোমাদের এপ্রিল আর মের সেল হয়ে গেছে, ঠিক আছে, এখন আর মাত্র 10 মাস বাকি, আগামী 10 মাস কতখানি সেল করার পর তুমি সুইজারল্যান্ডের ট্রিপ পাবে? কতখানি সেল এই প্রোডাক্টসে করলে পরে তোমরা এনফিল্ড মোটর বাইক পাবে পরের 10 মাস, মাসের পর মাস? তোমরা কি জানো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি 60%-এর বেশি মানুষ পারবে না, সম্ভবই নয়। এখন এই কথাটা কে শেখাবে? এই কথাটা তো নিজেদেরই বোঝা উচিত না?
এটা কি খুব কঠিন কাজ? আমাদের সুপারম্যানের ভেতরে একটা ক্যালকুলেটর আছে যেটাতে ক্যালকুলেট করা যায়। আমি সারপ্রাইজড স্যার, কোম্পানি অনেক চেঞ্জ হয়ে গেছে স্যার, কোম্পানি না আগের মতো আর নেই, এরকম বলবে। স্যার কোম্পানি, এবার আমি তোমাকে বলছি, কোম্পানি আগের থেকে 10 গুণ বেশি ভালো হয়েছে, ইন টার্মস অফ গিভিং ইউ, ইন টার্মস অফ প্রমোটিং পিপল, ইন টার্মস অফ মডার্নাইজেশন। যারা উন্নতি করতে চায়, এগোতে চায়, তাদেরকে একটু পরিশ্রম তো করতেই হবে। এরকমটা সম্ভব নয় যে তুমি 3 ঘন্টা কাজ করছো আর তোমাকে নেগেটিভ ইনসেন্টিভ দেওয়া হলো, তোমাকে আরও ফেলে দেওয়া হলো, তোমাকে নেগেটিভ গ্রোথ দেওয়া হলো, ইনসেন্টিভ পাবে, এটা তো হতে পারে না, এটা তো ডিসাইডেড। আর দ্বিতীয় কথাটা আমি তোমাদের বলছি, প্রথম কথাটা হলো যে তোমরা ক্যালকুলেট করো, যে তোমরা জানো নাকি জানো না যে এখন থেকে এটাই হলো নিয়ম, নতুন নিয়ম। এবার থেকে প্রত্যেকটা মিটিংয়েই তোমাদের জিজ্ঞাসা করা হবে যে 10 মাসে, 9 মাসে, 8 মাসে তোমরা কতগুলো সেল করলে কেমন ইনসেন্টিভ পাবে। এটা হলো প্রথম ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ কথা, যেটা সবাই জিজ্ঞাসা করে। আর দ্বিতীয় কথা, যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে এখন শুধু কথায় কাজ হবে না, কিন্তু কেউ হয়তো ভালো করছে কিন্তু সে আরও ভালো করতে চায়। স্যার মোটিভেশনটা কমে গেছে। যদি তোমার পারফরমেন্স ভালো থাকে, ট্রেন্ড ভালো থাকে, ফিগার্স দেখা যায়, আর যেগুলো তোমরা বলো সেগুলোই তোমরা করো, তাহলেই মোটিভেটেড হবে। কোনো একদিন স্যার ওকে আপনি খুব বকে দিয়েছেন, ওর ইনঅ্যাক্টিভ গ্রোথ চলছে গত 6 মাস, 9 মাস, 1 বছর, 2 বছর ধরে, ওকে একটু মোটিভেট করে দিন, সেটা হবে না। আর এই ব্যাপারটা প্রত্যেকটা সিনিয়র ম্যানেজারের একটু বোঝা উচিত, আর মেডিকেল র্যাপসদেরও জানা উচিত। যদি তোমার পারফরমেন্স ভালো থাকে, এটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, ভালো না হলে তোমাকে বলে দেওয়া হবে যে পারফরমেন্স ভালো নয়। কারণ এই ম্যানেজমেন্টে একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সবাইকে এটা সত্যিই বুঝতে হবে যে তোমরা যদি সোলো কাজ করে তোমার আন্ডারে, তুমি দেখতে পাবে যে 35% মানুষ খুব ভালো কাজ করছে। এটা হতে পারে যে 20% 35%-এর থেকে বেস্ট হবে, আর 15% ভালো হবে, ঠিক আছে? তারপর প্রত্যেকটা ডিভিশনে, এরিয়াতে 5 to 10% মানুষেরা সবসময় লেথার্জিক থাকবে, দে ড্র্যাগ দেয়ার এরিয়া ডাউন। তাহলে আমাদের কি করতে হবে? যদি তুমি সব থেকে ভালো হও, তুমি যদি সবার সাথে বন্ধুত্ব করে ফেলো, তাহলে কিছুই হবে না। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের মোটিভেট করা উচিত, প্রমোট, অ্যাপ্রিসিয়েট, যাই করো না কেন। প্রত্যেকটা লিডারই সব কিছু করতে পারে, অনেক কিছু করতে পারে, হেডদের পুরো পাওয়ার দেওয়া আছে সব কিছু করার জন্য। এটা ভালো নয়। ভালো কাজ করতে চাইলে যা কিছু করতে পারো, টাকার ব্যাপারে, ইনসেন্টিভের ব্যাপারে চিন্তা করার দরকার নেই। যারা ভালো করছে, আর যে 5% লোক নিচের আছে, যারা ভালো পারফর্ম করছে না, তাদেরকে বের করে দেওয়া হয়েছে বা চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারা এটা ডিসাইড করা হয়েছে, যখন তোমরা টপ লোকেদের এগিয়ে দাও আর বটমে যারা আছে অ্যাকাউন্টেবল বানাও, জিজ্ঞাসা করে, কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে, তাহলে হয় কি, যারা মিডলে থাকে, মাঝখানে যারা থাকে, উপরের দিকে উঠতে চেষ্টা করে, ইমপ্রুভ করার চেষ্টা করে। আর অন্যদিকে যদি তুমি বলো যে সোলো আছে, সবাই ভালো স্যার, কেউ খারাপ নয়, সবাইকে মোটিভেট করা উচিত। আই টেল ইউ স্যার, সবাই বটমের দিকে যায়, যেটা ম্যানকাইন্ডে গত অনেক বছর ধরেই হয়ে এসেছে। কারণ আমাদের ম্যানেজার্স, আমাদের লিডার্স, উই আর ট্রাইং টু বিকাম জাস্ট পপুলার, গুডি গুডি। পপুলারিটি কন্টেস্ট হয়ে গেছিল আমাদের লিডার্সের ভেতরে, না তো সবাই ভালো স্যার, খুব ভালো, সবাই পরিশ্রম করে। স্যার এদের থেকে পরিশ্রমী তো অন্য কেউ নয়। তাহলে আমরা যেটা দেখলাম, এভরি ব্যাড থিং, সবারই একটা শেষ আছে। তো এটা মনে রাখবে, দিজ আর দ্য নিউ নর্ম ইন ম্যানকাইন্ড অ্যান্ড উইল ওয়ার্ক অন দ্যাট। আর তাছাড়া আরও একটা ব্যাপার আছে এখানে, যে ম্যানকাইন্ড সব সময় থাকে একটা পিপল সেন্ট্রিক কোম্পানিতে। আর এটার মানেটা কি? সবার জন্য কি না, ভালো লোকেদের জন্য। যত ভালো মানুষ আছেন, ওদের জন্য সবসময় আমরা অনেক কিছু করতে পারি। যারা খারাপ, হয় তারা নিজেদেরকে চেঞ্জ করুক, অথবা এই কোম্পানিটাই ছেড়ে দিক। এটা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি। সো আই উইশ ইউ অল দি বেস্ট, গুড লাক। আর এই ভিডিওটা মনে রেখো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা খুবই পরিষ্কার কথা যে নিজের সব কিছু দিয়ে চেষ্টা করো, দেখবে সফলতা তুমি পাবেই। যদি তোমার ইচ্ছে থাকে আরও গ্রো করার, এই জিনিসগুলো ফলো করতে হবে। অল দি বেস্ট, বাই বাই, সি ইউ, গুড লাক।